লিটারালি এই স্মার্টফোনটাকে আমরা আকাশপথে টেস্ট করেছি, কখনো ফ্লাইটে বসে, কখনো এয়ারপোর্টে বসে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে ভিভো T3। ভাই রে ভাই, এত কমেন্ট করেছেন ফোনটা নিয়ে। যাই হোক, ফোনটা কয়েকদিন ইউজ করার পর আজকে ফোনটার ফুল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, ফোনটার দাম 19,999 রুপি, অফার দিয়ে এটা 17,999 রুপিতে পাওয়া যায়। বাংলাদেশে 23 বা 25,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল। প্রথমত, ফোনটার বক্সে ভিভো সব কিছু ঠেলে ঠুলে গুঁজে দিয়েছে। বক্সে স্মার্টফোনটা ছিল, একটা টিপিউ ট্রান্সপারেন্ট কভার ছিল, ইউজার ম্যানুয়াল ছিল, সিম ইজেক্টর পিন ছিল, এছাড়াও 44 ওয়াটের চার্জার আর USB Type-C কেবল রয়েছে ফোনটাকে চার্জ দেওয়ার জন্য। যাই হোক, ফোনটা আসলে দেখতে কেমন লেগেছে? প্রথমত, পেছনের দিকে ডায়মন্ড কাট ডিজাইন, পুরো ফোনটাই পলিকার্বনেটের, সে ব্যাক প্যানেল বলুন বা ফ্রেম। এছাড়াও পেছনে যে ডায়মন্ড কাট ডিজাইনটা, সেটা বিভিন্ন লাইটিং কন্ডিশনে রিফ্লেক্ট করছে। এই ফ্ল্যাশি লুকটা আপনার ক্ষেত্রে পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক কালারের একটা ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল। ওভারঅল ডিজাইনটা দেখতে সুন্দর লাগছে। ফোনটা যথেষ্ট পাতলা, 190 গ্রামের আশেপাশে ওজন, তো হ্যান্ড ফিলিং যথেষ্ট প্রিমিয়াম ছিল, এটুকু বলা যায়। তবে হ্যাঁ, এখানে 3.5mm হেডফোন জ্যাক নেই, আর ডুয়েল সিমের সাপোর্ট রয়েছে, কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই, আর IP54 রেটিং রয়েছে, টুকটাক জলের ছিটে ফোটা থেকে ফোনটা প্রোটেক্ট রাখবে। যাই হোক, ওভারঅল স্মার্টফোনটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই স্মার্টফোনটার সাথে না iQ Z9 যে স্মার্টফোনটা, সেটা একই প্রাইস পয়েন্টে আসছে, এমনকি স্পেসিফিকেশন অনেক ক্ষেত্রে মিলে যাচ্ছে। তবে iQ Z9 এ দুটো ক্যামেরা রয়েছে আর ভিভো T3-তে 3টে ক্যামেরা, তো এই ক্যামেরা নিয়েও বেশ কিছু কারসাজি রয়েছে। সব বলবো, বেশ কিছু জায়গায় iQ Z9 এরও কম্পারিজন থাকবে। যাই হোক, ওভারঅল স্মার্টফোনটার ডিসপ্লেতে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। প্রথমত, যখন আপনি ফোনটাকে ইউজ করতে যাবেন সামান্য ল্যাগই মনে হবে। এর জন্য আপনাকে সেটিংসে থেকে স্মার্ট সুইচ অপশানে এসে 120 হার্টজ সিলেক্ট করে নিতে হবে। তারপর একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড যথেষ্ট ভালো ছিল। যাই হোক, এই ডিসপ্লেটা যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করছিল। আমরা ইউটিউবে যখন ভিডিও দেখলাম, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু নেই। ডিসপ্লে বেজেল তো খুবই অ্যাগ্রেসিভ, তবে চিনটা এভারেজ সাইজের। এছাড়াও 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালোভাবে ভিজিবল, কোনো রকম অসুবিধা হবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। তবে ডিসপ্লের ক্ষেত্রে একটা জিনিস না বললেই নয়, এখানে ডিসপ্লে প্রোটেকশন কি দেওয়া হয়েছে অফিসিয়ালি কনফার্মেশন কিছু নেই, সুতরাং ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারটা কিন্তু একটু উইক। ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, স্পিকারের আউটপুট কিন্তু যথেষ্ট লাউড, ভোকাল এবং ট্রিপল ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনি এটা থেকে চুটিয়ে এনজয় করতে পারবেন। ইউটিউবে যখন আমরা ভিডিও দেখলাম, তখন কিন্তু একটা ইউটিউবে HDR 4K ভিডিও সাপোর্ট করে, এমনকি 4K যে ভিডিওটা সেটা স্মুথলি রান করে দেয়। আমরা 25 থেকে 30 হাজারের ফোনেও ল্যাগ করতে দেখি, এই ফোনটা কিন্তু সেটা করে না। কেন করে না? কারণ এই ফোনটা একটা পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর সেটা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7200। এই প্রাইস পয়েন্টে পার্টিকুলারলি এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল। আমরা যখন Antutu চেক করতে গেলাম, প্রায় 7.5 লাখের আশেপাশে স্কোর দিল। এছাড়াও UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। ওভারঅল যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করেছি সেগুলো স্মুথলি রান করছে। এমনকি আপনি যদি হেভি অ্যাপ্লিকেশন ইউজ করেন, হেভি এডিটিং অ্যাপ্লিকেশনের কাজ করেন, তাহলেও এই স্মার্টফোনটা যথেষ্ট ভালো পারফরমেন্স এই প্রাইস পয়েন্টে প্রোভাইড করছে। তার থেকেও বড় কথা, আমরা যখন এখানে PUBG বা BGMI খেললাম, এখানে আপ টু আলট্রা HDR সেটিংসে খেলা যায়, তবে আমরা এক্সট্রিম স্মুথ সেটিংসে খেলে দেখেছি। তো ওভারঅল ভালো খেলা যাচ্ছে। এমনকি লং সেশনেও কিন্তু কোনো রকম ওভার হিটিং বলুন, ল্যাগ বলুন, ফ্রেম ড্রপ বলুন, এইগুলো আমি পাইনি। যথেষ্ট স্মুথ পারফরমেন্স ফোনটা থেকে আমরা পেয়েছি। তো ওভারঅল যারা একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন এই বাজেটে চাইছেন, তাদের জন্য এই স্মার্টফোনটা অন্যতম সেরা হতে পারে। কিন্তু পারফরমেন্সের সাথে সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে সফটওয়্যার সেকশন। এখানে সফটওয়্যারে বেশ কিছু জায়গায় কাটছাট রয়েছে। প্রথমত, এখানে 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 3 বছরের পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে। এছাড়াও আউট অফ দ্য বক্স Android 14 দেওয়া হয়েছে, FunTouchOS 14 কাস্টমাইজেশন। সুতরাং সমস্ত এখানে যে ফিচারগুলো, অ্যাপ লক, অ্যাপ হাইড, তারপরে ডুয়েল অ্যাপ্লিকেশন, এগুলো আপনি ইউজ করতে পারবেন, সেগুলো সমস্ত ঠিক আছে। এমনকি আপনি কল রেকর্ডও করতে পারবেন, সে ব্যাপারেও কোনো রকম সমস্যা নেই, মানে না জানিয়ে কল রেকর্ড কথা বলছি। তো ওভারঅল সমস্যাটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশান রয়েছে। যদি আপনি অ্যাপ্লিকেশানগুলোকে আনইনস্টল না করেন বা করতে ভুলে যান, তাহলে আনওয়ান্টেড বেশ কিছু নোটিফিকেশান আসছে। তার থেকেও বড় কথা, হট অ্যাপস, হট গেমস, এই সমস্তগুলো কিন্তু এখানে আনলক আছে। যদিও সেগুলোকে আপনি ডিসেবল করে নেবেন, আর আমি বলবো সবসময় এগুলোকে ডিসেবল করুন, কারণ ওই যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে, ফলে ব্যাটারি ড্রেন করছে, এমনকি আপনার ডেটা ইউজেস বেড়ে যাচ্ছে। হঠাৎ করে দেখবেন 1 GB ডেটা শেষ হয়ে গেল। যাই হোক,
ওগুলোকে যদি আপনি অফ করে নেন, আনওয়ান্টেড অ্যাপ্লিকেশনগুলো যদি আনইনস্টল করে নেন, তাহলে বেশ একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটা আরও কয়েক জায়গায় কস্ট কাটেলমেন্ট আমার লেগেছে। হ্যাঁ, 5G অপশান অ্যাভেলেবেল রয়েছে, ডুয়েল 5G কাজ করছে, তবে এখানে VoNR এর অপশান নেই, অর্থাৎ 5Gতে কল করলে একটু অসুবিধা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কেরিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট নেই। নেটওয়ার্কের এই জায়গাটা কিন্তু আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও এখানে কিন্তু কোনো রকম NFC সাপোর্ট নেই। ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে এবং ওয়াইফাই 5 এর সাপোর্ট রয়েছে। আমি ওভারঅল আমার ওয়াইফাই দিয়ে এখানে ইন্টারনেট ইউজ করে দেখলাম, তেমন কোনো কানেক্টিভিটির ইস্যু কিন্তু আমি পাইনি। তবে VoNR বা 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন এগুলো থাকলে হয়তো বেটার হতো। যাই হোক, এরপর সোজাসুজি আমরা চলে আসবো ব্যাটারি সেকশন। 5000 mAh ব্যাটারি, আর ভিভোর স্মার্টফোন সবসময় পাতলা হয়, তো ওভারঅল ব্যাটারি কন্ডিশন যথেষ্ট ভালো। আর 44 ওয়াটের যে চার্জারটা দেওয়া হয়েছে সেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগছে। আর একবার ফুল চার্জ করলে মোটামুটি সারাদিনের জন্য নিশ্চিন্ত 7 থেকে 7.5 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পাবেন। হেভি গেমিংয়েও কিন্তু ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করছে। যাই হোক, এই স্মার্টফোনটা সব থেকে বেশি চর্চা হয়েছে কোথায় না, এই স্মার্টফোনটায় 3টে ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে IQ Z9 এর সমস্ত স্পেসিফিকেশন তো মোটামুটি IQ Z9 এ 2টো ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু এখানে পার্টিকুলারলি একটা ক্যামেরাই কাজের ক্যামেরা, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং সেখানে সনি IMX882 সেন্সার দেওয়া হয়েছে। এছাড়াও 2 মেগাপিক্সেলের একটা বুকে সেন্সার, আর এখানে আরেকটা সেন্সার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফ্লিকার ফ্রি সেন্সার। ফ্লিকার ফ্রি সেন্সারটা কি কাজে লাগে, কোথায় কাজ করাতে হয়, আমি অন্তত এর অস্তিত্ব খুঁজে পাইনি, সুতরাং ওটাও বাদ যাক। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। ছবিগুলো মোস্ট অফ দ্য টাইম কিন্তু একটু ওয়ার্ম টোন প্রোভাইড করছিল, তবে ছবির শার্পনেস বেটার ছিল, ডাইরেক্ট সানলাইটে এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, পোর্ট্রেট এফেক্টেও ছবির ডেপথ এফেক্ট যেটা বলে মানে ব্লার এফেক্ট, সেটাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছিল। ওভারঅল এই ছবিগুলো আপনারা যদি ভালোভাবে দেখেন, একটু পজ করে দেখেন, নিজেরাই বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি কিন্তু বেটার ছিল। তবে কিছু ক্ষেত্রে এটাও সত্যি, লাইট কমে গেলে এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাকভাবে করতে পারে না, ছবির শার্পনেস কিছুটা নষ্ট হয়ে যায়। এখানে OIS দেওয়া হয়েছে এবং OIS এর জন্য লো লাইট ফটোগ্রাফিতে কিছুটা এনহ্যান্স হয়েছে। তার থেকেও বড় কথা, OIS কিন্তু ভিডিও ক্যামেরার জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সেটা 4K আপ টু 30 FPS এর এআর ক্যামেরা দিয়ে ভিডিও করা যাচ্ছে। তো ভিডিও ফুটেজ আপনাদের সামনে দিয়ে দিলাম, কেমন লাগছে, ভিডিও কতটা স্টেডি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু এখানে যখন আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও তুললাম, সেটা কিন্তু 1080p আপ টু 30 FPS এই সাপোর্ট করে। 1080p 60 FPS কেন দেওয়া যাচ্ছে না, এটা খুবই অকওয়ার্ড, কারণ আমি যদি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হই, 60 FPS-টা কিন্তু খুবই ম্যাটার করে। যাই হোক, ফ্লিকার ফ্রি সেন্সারটা আপনি ধরুন এমন লাইটিং কন্ডিশনে আছেন যেখানে লাইটটা ফ্লিকার করছে, সেই ফ্লিকারটাকে একদম ফ্রি করে দিয়ে ছবি তুলবে। আদপে বাস্তব লাইফে সেটার আমি কোনো রকম ইউজেস খুঁজে পাইনি। যাই হোক, ফোনটাতে 2x পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলতে পারবেন। হ্যাঁ, কোনো রকম কিন্তু টেলিফটো সেন্সার নেই, জাস্ট ছবিটাকে একটু জুম করে, ডিজিটালি জুম করে এই ফটোটা তোলা হচ্ছে। ছবির শার্পনেস কিছুটা কম থাকছে, কিন্তু ওভারঅল যদি ঠিকঠাক লাইট পায়, ভালো লাইট পায়, ফোন ছবিগুলো দেখতে ভালো লাগছে। তবে কিছু ক্ষেত্রে এজ মিস করছে। ওভারঅল এটুকুই বলা যায়, বেশ একটা স্টেবল ক্যামেরা ফুটেজ কিন্তু আপনি ভিভো V3 থেকে পাবেন। তো ওভারঅল আমরা যদি কনক্লুশন পার্টের কথা বলি, তাহলে ভিভোর যে সমস্ত স্মার্টফোনগুলো লঞ্চ হয়, বেশিরভাগ অফলাইন মার্কেটে লঞ্চ হয়, সেগুলোর দাম একটু এক্সপেন্সিভ থাকে, কিন্তু এটা যেহেতু অনলাইন সেন্ট্রিক একটা স্মার্টফোন, বেশ অ্যাগ্রেসিভ দামে ভিভো এটা লঞ্চ করেছে বলতেই হয়, কারণ এখানে পারফরমেন্স সেক্টরটা যথেষ্ট ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তো ওভারঅল এই প্রাইস পয়েন্টে IQ Z9 ফোনটাও অ্যাভেলেবেল। তো আমি বলবো যে কোনো দুটো ফোনের মধ্যে একটা ফোন চুজ করলেই ঠিক আছে, কারণ দুটো ফোনই ওভারঅল ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। দুটো ফোনের স্পেসিফিকেশন এক, আর IQ আর ভিভো মোটামুটি আপনারা জানেন ভাইরা ভাই কোম্পানি। ভিভোর ক্ষেত্রে 3টে ক্যামেরা থাকলেও কাজের ক্যামেরা কিন্তু একটা আগেই বলেছি। যাই হোক, ওভারঅল বাজেটে ভিভো T3 ফোনটা কিন্তু আপনারা একবার ভেবে দেখতে পারেন, এটুকুই বলবো। তো এতক্ষণ ভিডিওটা আপনি দেখছেন মানে অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে লাইক করে রাখবেন, আর এই ধরনের ক্লিয়ার কাট রিভিউ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে দেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।